বিরোধী দল অনেক সুযোগ পাচ্ছে, যেটা হেলেন জেরিন খান যেটা বলেছে যে বিএনপি সেটা পায়নি আওয়ামী লীগের সময়, যে ওনাদেরকে একটা, আমরাও এটা নিয়ে তো আমরাও অনেক কথা বলেছি, মিছিল মিটিং করতে গেলে ওনাদেরকে কিভাবে হেনস্থার শিকার হতে হতো, অনেক জায়গায় করতেও পারেনি ওনারা। কিন্তু এখনকার বিরোধী দলে যথেষ্ট স্বাধীনতা আছে, কিন্তু বিরোধী দলকে আসলে দুর্বল নাকি বিরোধী দল সময় দিচ্ছে? কেন বিরোধী দল সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারছে না, আপনার কাছে শুনতে চাই। আচ্ছা, একটা দীর্ঘ স্বৈরতন্ত্রের পতন হয়েছে। কেন হয়েছে? একটা গণতন্ত্রের পথে যাত্রা করার জন্য। এই বাংলাদেশে এখন যতগুলো রাজনৈতিক দল আছে তারা কিন্তু অভ্যুত্থানে জনগণের কাছে ধর্ণা দিয়েছে এবং এই নির্বাচনের আগে তাদের এই কমিটমেন্ট নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে যে তারা গণতন্ত্রই প্রতিষ্ঠা করবে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে যখন আপনার একটা দেশে যখন সংবাদ মাধ্যমের উপর স্বাধীনতা খর্ব করা হয় তখন দেশের গণতন্ত্রের সফলতা আসে না, এটা উনি বলেছেন। তো আজকে এই বাংলাদেশে আপা অনেক কথা বলেছেন, কিছু কথা আপারা ভাবেন যে আমরা জানি না, বা আপনারা হয়তো মনে করেন যে অনেকেই অনেক কিছু জানি না। আমি আমার কিছু কষ্টের জায়গা বা অভিজ্ঞতার জায়গা থেকে কিছু প্রশ্ন আজকে আপনাদের কাছে রেখে যেতে চাই। হ্যাঁ, তো আমার একটা জিনিস ভালো লাগে যে ধরেন হেলেন আপার মতো যারা সত্যিকারের ত্যাগী কর্মী, তাদের কাছে যখন আমরা তাদের সামনে যখন ন্যায্য দাবি রাখি, আপারা কিন্তু সেটা পজিটিভলি গ্রহণ করে। একই সাথে উনার অন্য সহকর্মীরা আছেন যারা আমাদেরকে, আমরা ন্যায্য দাবি করি কেন? বাংলাদেশের মানুষের জন্য, এবং একই সাথে আপনাদের জন্য যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল যাতে ক্ষমতায় গিয়ে আপনাদেরকে একইভাবে নির্যাতন করতে না পারে, সেই পথটাই সুগম করার চেষ্টা আমরা করি। কিন্তু যখন পাল্টা আক্রমণ আমাদের উপরে বিশ্রীভাবে করা হয় তখন আমরা আহত হই, আমাদেরকেও তখন কটু কথা বলতে বাধ্য হতে হয়। আপা, আপনি একটা জিনিস দেখেন, আজকে কারা একটা জিনিস পদযাত্রায় আক্রমণ করেছে, ওই জায়গাটা আমি ওই জায়গাটায় আসছি। আমি একটা করে একটু করে বলি। দেখেন, আমার মনে আছে আমি যখন ছোটবেলায় আমার নানুর সাথে গাড়িতে করে গ্রামের বাড়িতে যেতাম। আমার নানা রাস্তা, মানে ওই যে প্রতি কিলোমিটারে একটা মাইল ফলক থাকে এবং চারিদিকে রাস্তার দুধারে সুন্দর সবুজ গাছ। নানা আমাদেরকে গল্প শোনাতেন যে জানো এই গাছ কে লাগিয়েছে? এই গাছ লাগিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হ্যাঁ, তো আমরা তো ওই গল্পগুলো শুনে আমাদের বড় হয়ে ওঠা। আমরা গল্প শুনেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেকগুলো কাপড়ও পরতেন না, উনার সুনির্দিষ্ট সেট অফ ক্লোদিংস ছিল এবং ওইটাই উনি পরতেন, বারবার করে পরতেন। উনার আমার মনে আছে যে আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা ইন্টারভিউতে দেখেছি যে উনি বলেছেন যে উনার বাবার বড় কাপড়গুলো সেলাই করে ছোট করে উনি পরেছেন। সেই সন্তান, সেই বাবার সন্তান, সেই আদর্শ বেগম খালেদা জিয়া কি অমানবিক নির্যাতন সহ্য করেছেন। তার নিজের সন্তান তার জীবদ্দশায় তার চোখের সামনে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার আরেক সন্তানকে মৃত্যুশয্যায় উনি একা বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তারপরে উনি কিন্তু বাংলাদেশের মানুষের হাত ছেড়ে গিয়ে উনার সন্তানের কাছে গিয়ে পড়ে থাকেন নাই। উনি বাংলাদেশের মানুষের অভিভাবকত্বের দায়িত্বটা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করেছেন। বলেন তো আপা, এগুলো কি না জানা থেকে বলছি? আপনাদের কথার সাথে কি অমিল আছে? কিন্তু আপনি যদি আমাকে বলেন, আমি কিন্তু পারবো না ওই মহিলার সাথে বসতে যেই মহিলা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কটাক্ষ করেছে, বলেছে যে দেশে তো ভালোই চিকিৎসা হইতেছে, চিকিৎসা না হইলে উনি হাসপাতালে চিকিৎসা নিয়ে আবার বাসায় ফেরত যায় কেমনে, বলেছে না? এই সময় ইসলামরা কি করে আবার তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিডিয়ায় ফ্রন্ট ফেসে আইসে আবারও এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে, আবারও সেই একই স্বৈরাচারী কায়দায় আওয়ামী লীগের বয়ান তৈরি করতে পারে। এটা যদি ইন্টারিম গভর্নমেন্টের আমলে হইতো, আমি বলতাম ইন্টারিম গভর্নমেন্টের দূরদর্শিতা নাই, তারা রাজনৈতিক না, এই জন্য তারা দায়িত্ব গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। তাদের হাজার ব্যর্থতার গল্প আমি এখানে বসে বলতে পারবো। কিন্তু আজকে যে সরকার আছে, এই সরকার তো আমার নির্বাচিত সরকার। তাদের আমলে এই ঘটনাগুলো কিভাবে হয়? আমার এক বোন
উনাকে আমি অনেক সম্মান করি, অনেক সম্মান করি। উনার সাথে আমার অনেক সুন্দর স্মৃতিও আছে এই অভ্যুত্থানের পরেই। উনি যেইভাবে সময় ইসলামের কথার ফাঁদে পড়ে অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করলেন, উত্তেজিত হয়ে কথার তর্কের খাতিরে তর্ক করতে গিয়ে উনি যেইভাবে প্রশ্ন করলেন অভ্যুত্থানকে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই যে ধরেন তর্কের খাতিরে তর্ক করা, বিতর্কের খাতিরে বিতর্কের করতে গিয়ে প্রতিপক্ষ হয়ে যাওয়া, আপনি কার প্রতিপক্ষ হচ্ছেন? অভ্যুত্থান তো জনগণের। আপনি যখন অভ্যুত্থানকে প্রশ্ন করছেন তখন তো আপনি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন। আপনি যখন হাদিকে গিনিপিগ বলছেন তখন আপনি জনগণের আবেগের বিপরীতে দাঁড়িয়ে যাচ্ছেন। হাদি তো চলেই গিয়েছে, আপনার ক্ষমতার ভাগ তো নিবে না। হাদি মানুষের জন্য। এই যে কালচারাল ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্টদের বিপক্ষে লড়াই করে হাদি জীবন দিয়ে গিয়েছে। সেই হাদির বিচার কই? এতগুলো শহীদের বিচার কই? আজ পর্যন্ত আমরা শেখ হাসিনাকে ফেরত আনার জন্য যেই চেষ্টা করছি সেই চেষ্টায় সফলতা এখনো পাইনি। আমরা সেই জন্য কাজ না করে আমরা কি করছি? কাদের ফাঁদে পা দিচ্ছি? আপনি দেখেন, কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে আপা। কম কষ্টে এই প্রশ্নগুলো করি না। ইউএন এর হেডকোয়ার্টারে পাঠিয়েছে এমন এক মহিলাকে, যেই মহিলা ইউএন এর হেডকোয়ার্টারে হিউম্যান রাইটস কাউন্সিলে আওয়ামী লীগের লোকজন ডেকে নিয়ে 12 মিনিট বিশৃঙ্খলা তৈরি করেছে এবং বক্তব্য প্রদান করেছে। আমার সরকার, এই নির্বাচিত সরকার এই ভদ্র মহিলাকে আবার ইউএন এর হেডকোয়ার্টারের প্রতিনিধি হিসেবে পাঠালো। কি করে করলো? এই এনবিআর, যেই এনবিআর বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর একটা মূল স্তম্ভ, সেই এনবিআর এর চেয়ারম্যান বানালেন কাকে? একটা আওয়ামী লীগের 1 নাম্বার দোসরকে। এখন দোসর বললে, আওয়ামী লীগের দোসর বললে অনেকে মাইন্ড করে, বাট হি ওয়াজ অ্যান অ্যাকমপ্লিস, হি ওয়াজ অ্যান অ্যাকমপ্লিস টু দ্য ফ্যাসিস্ট রেজিম। আপনি কিভাবে তাকে এম্পাওয়ার করেন? আপনারা কি করছেন? কিভাবে করছেন? শুনেন, আপনি যদি 2-1 দিন মিডিয়া দেখেন, ওবায়দুল কাদের অভ্যুত্থানের সময় বলেছিল যে এই ছাত্র জনতাকে দমন করতে ছাত্রলীগই যথেষ্ট। এই ছাত্রলীগের পেটোয়া বাহিনীকে হেলমেট বাহিনী বানিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, এই যে আপা বলছিলেন না যে রাস্তাঘাটে কাপড় টানাটানি করতো, বিশ্বাস করেন আপা, এই ধরনের ধৃষ্টতা, মায়ের বয়সী একজন মানুষকে নোংরা ভাবে হেনস্থা করার কাজ এই ছাত্রলীগের ছেলেদের দিয়ে আওয়ামী লীগ করিয়েছিল। সেই একই কাজ এই অভ্যুত্থানের পক্ষের শক্তিরা করবে, এটা কোনোভাবেই আমরা আশা করি না।